কিছু মায়েরা আছেন যে মায়েদের সনাতনী মহাপীঠ ট্রাস্ট সেবা করার সুযোগ পেয়েছেন। ঘটনাটা ঘটেছিল সেটা হরিদ্বার সতীকুণ্ড কণ্ঠ, মানে আমরা সাধারণত সতীকুণ্ড বলতে দক্ষিণেশ্বর মহাদেবের যে মন্দিরটি আছে সেটিকে আমরা সতীকুণ্ড হিসেবে জানি। শিয়ালদার আগে নাম ছিল শিবাদহ। আচ্ছা, শিবা মানে হচ্ছে শিয়াল, শিয়ালদি। টোটাল তন্ত্র অনুসারে ভারতবর্ষকে 3টে ভাগে ভাগ করা যায়। আচ্ছা, বিষ্ণুকান্তা আরিয়াদহ বার্নিং ঘাটেই বুড়ো শিবের মন্দির, যে বুড়ো শিব হচ্ছে ওই বান রাজা বা বানাসুরের সমসাময়িক দক্ষিণাদেবী। ওই দক্ষিণাদেবী ঈশ্বর থেকে দক্ষিণেশ্বর শিব। যে কাশী ক্ষেত্র যেমন আমার ঘর, আমার নিবাসস্থল, তেমন কালীক্ষেত্র হচ্ছে স্বয়ং মহাকালিকা ভগবতীর নিবাসস্থল। আচ্ছা, এবং কাশীক্ষেত্র হচ্ছে গঙ্গার পশ্চিম তটে এবং কালীক্ষেত্র হচ্ছে গঙ্গার পূর্ব তটে। সেই সময় তিনি লোকমুখে শুনেছিলেন যে এই পাথরটা নাকি মহাভারতের সমসাময়িক এবং এটি নাকি স্বয়ম্ভূ। তাই তিনি জায়গাটিকে খোঁড়ার চেষ্টা করেন। আচ্ছা, খুঁড়ে ওটা কি বার করার চেষ্টা করেন। যখন মাটি কাটা হয় তখন ওটা পিরামিডের আকারে স্থূল হতে থাকে। ও, এইটা আমাদের বুড়ো শিব, সেটাকে আর তোলা সম্ভব হয়নি। আচ্ছা, সেটা তোলা সম্ভব হয়নি। এখনো অব্দি বুড়ো শিবের মাথার উপরে গায়ত্রীর দাগ আছে। এবং নমস্কার। কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি, আমার সঙ্গে ক্যামেরা পার্সন সৌভিক। আমরা এসছি তারকনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে, তার কাছে। তার একটা পেশাগত পরিচয় আছে, তিনি পুরোহিত, বাট সেটাই শেষ নয় বা সেটাই একমাত্র পরিচয় নয়। তারকনাথ মুখার্জির একটা বিরাট বড় লিগ্যাসি আছে। তিনি বিখ্যাত কিংবদন্তি সংস্কৃত অধ্যাপক, সাধক, রামেশ্বর বিদ্যালঙ্কারের 6th জেনারেশন। তো তারক মুখার্জির কাছে আজকে একটু শুনবো তার কথা, তার একটু লিগ্যাসির কথা, এবং অনেক সেবামূলক কাজও তিনিও নিঃশব্দে করেন। তাই কথা টিভি এসছে তার কাছে এই কথা জানতে। নমস্কার। জয় মা। নমস্কার। আপনাকে প্রথমে আমি একটু খুব সংক্ষিপ্ত একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এই যে আমি একটু লিগ্যাসিটা বললাম, আপনি যদি একটু সংক্ষেপে বলেন আপনার ঐতিহ্য, আপনার রুট, কিভাবে আপনি হলেন বা আপনার জায়গায় এসছেন। প্রথম কথা হচ্ছে আমি মায়ের সন্তান। আমি সেটাই আমার কাছে প্রথম এবং শেষ পরিচয়। আমাদের হিন্দু ধর্ম অনুসারে আমরা যেটা বিশ্বাস করি, মাতাশ্চ পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধব শিবভক্তশ্চ স্বদেশ ভুবনত্রয়ম। আমরা স্বয়ং বিশ্বপিতা শঙ্কর এবং বিশ্বজননী পার্বতীর সন্তান, এবং সমগ্র পৃথিবীর প্রতিটা প্রাণ আমরা বন্ধু, আমরা বিশ্বপিতা বিশ্বমাতার সন্তান হিসাবে ভাই বোন। সেই হিসাবে আমিও একজন ঈশ্বরের সন্তান। এটি আমার পরিচয়, এটুকুনি। রামেশ্বর বিদ্যালঙ্কারের কথা যদি একটু বলেন, বা কিভাবে সেখান থেকে। রামেশ্বর ন্যায় বিদ্যালঙ্কার মহোদয় এর ষষ্ঠ পুরুষ হচ্ছি আমি। এটি রামেশ্বর ন্যায় বিদ্যালঙ্কার মহোদয়ের পৈতৃক ভিটে বাটি। বিকর্তন, মুকুটি, উৎসাহ মুকুটালঙ্কার, এনাদের যে পরম্পরা বঙ্গদেশে প্রতিষ্ঠিত ছিল সেই সময়, তার সেই সুযোগ্য সন্তান ছিলেন রামেশ্বর ন্যায় বিদ্যালঙ্কার মহোদয়, যিনি সংস্কৃত গুরুকুল পরিচালনা করতেন এই আরিয়াদহে। আচ্ছা। এবং বাচ্চা ছেলে মেয়েদের সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ সমস্ত কিছু শিক্ষা উনি প্রদান করতেন। সময়টা কোন সময়, একটা মোটামুটি আনুমানিক সময়? সেই সময় আমার থেকে 6 জেনারেশন আগে। আচ্ছা। এবং চতুর্দশ শতাব্দী বোধহয়, না 14th সেঞ্চুরি? চতুর্দশ শতাব্দীর ধারে কাছে উৎসাহ মুকুটালঙ্কার ওনারা এসেছিলেন, বিকর্তন মুকুটি, নারায়ণ মুকুটি ওনারা।
কিন্তু রামেশ্বর ন্যায় বিদ্যালঙ্কার মহোদয় তারপরে হবে, তার অনেকটা পরে হবে। এবং উনি একটা নির্দিষ্ট সময় আরিয়াদহে অতিবাহিত করার পরে ওনার যারা শিষ্য ছিলেন তাদের নিয়ে উনি ভারত পরিভ্রমণে বেরিয়েছিলেন। আচ্ছা, ভারতবর্ষের বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করে উনি বেনারসে পৌঁছন এবং বেনারসে পৌঁছে সেই সময় বেনারসে অবস্থান করছিলেন পরম পূজ্যপাদ ত্রৈলঙ্গ স্বামী এবং তার শ্রীপাদ পদ্মে উনি আশ্রয় লাভ করেন এবং বেনারসেই বিন্দু মঠ, পাদুকা মঠ, সুমেরু মঠ যেটি আছে আচ্ছা, সেখানেও উনি অবস্থান করেন এবং অবস্থান করার পরে উনি ওনার শিষ্যদের নিয়ে ওখানে সাধনা করতে থাকেন এবং নির্দিষ্ট সময়ে ভগবতীর আদেশে উনি দুর্গা বীজ প্রাপ্ত করেন এবং ওনার শিষ্যদের উনি জানিয়ে দেন যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনে উনি দেহত্যাগ করবেন। সেই ক্ষেত্রে উনি শারদীয়া দুর্গাপুজোর মহাষ্টমী এবং মহানবমীর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের সময় উনি বেনারসে গঙ্গার ঘাটে জপাসনে বসে উনি দেহত্যাগ করেছিলেন, ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। এবং তারপরে ওনার যারা শিষ্যরা ওনার ছাতা এবং পাদুকা নিয়ে আরিয়াদহে ফিরে আসেন। ওনার স্ত্রী সর্বমঙ্গলা দেবী তিনি আরিয়াদহে ওনার মৃত্যুর পরে এলাকার বাচ্চা মেয়েদের নিয়ে একটি পাঠশালা তৈরি করেন, সর্বমঙ্গলা পাঠশালা বলে, যেটি তারও পরবর্তীকালে পরিচিত হয় এবং সেখানে তাদের পড়াশোনা করান এবং পরবর্তীকালে সেই সর্বমঙ্গলা পাঠশালায় সর্বমঙ্গলা গার্লস স্কুল বলে পরিচিত হয়। আচ্ছা, এবং ওনার ছেলে যদুনাথ মুখোপাধ্যায় আমার থেকে পঞ্চম পুরুষ আগে, যিনি এই সমস্ত পরবর্তীকালে পরিচালনা করেছিলেন এবং ওনার নামে আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম যদুনাথ মুখোপাধ্যায় রোড। আর ট্রাস্টের তো আপনাদের যে তৈরি আমাদের বর্তমানে সনাতনী মহাপীঠ ট্রাস্ট আছে, আমাদের গৃহদেবী মা সনাতনী নাম অনুসারে। সনাতনী মহাপীঠটা কি রামেশ্বর ন্যায় বিদ্যালঙ্কারীর মহোদয় তৈরি করেছিলেন? সনাতনী মহাপীঠ তৈরি হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট রেজিস্টারই ছিল না। আচ্ছা, শিষ্য পরম্পরা চলে এসেছিল, কখনো সেটা প্রকাশ্য ছিল, কখনো গুপ্ত ছিল। আচ্ছা, সাধনার পথটা আমার হাত দিয়ে স্বয়ং মা এটিকে রেজিস্টারি করান। আচ্ছা, এবং বর্তমানেও সনাতনী মহাপীঠে যে সমস্ত শিষ্যকুল আছে তারাই এটিকে দেখভাল করে এবং সকলকে নিয়েই শারদীয়া দুর্গাপূজা, বাসন্তী পূজা, অন্নকূট, শিবরাত্রি, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা প্রভৃতি পরিচালনা হয় সারা বছর। কিছু মায়েরা আছেন যে মায়েদের সনাতনী মহাপীঠ ট্রাস্ট সেবা করার সুযোগ পেয়েছেন। আচ্ছা, যারা রাখার মতন এই মুহূর্তে আমাদের বাসগৃহ নেই, তাই তারা যে যার নিজের বাড়িতেই থাকেন। আচ্ছা, কিন্তু সনাতনী মহাপীঠ ট্রাস্ট তাদের প্রতি মাসে এটা খাবার যেটা আচ্ছা রেশন হিসাবে সেই সমস্ত জিনিসপত্র পৌঁছে দিয়ে আসা। এই সংখ্যাটা কিরকম? আমি বলছি যে এই যে ধরুন মায়েদের সংখ্যা 70-এর মতন। 70-এর মতন। আচ্ছা, 70-এর মতন। এখানে আপনাদের কি কোনো সিলেকশন ক্রাইটেরিয়া আছেন যে যারা ধরুন বৃদ্ধা বা যারা বিধবা বা যাদের? বিধবা বলে নয়, অনেক মায়েরা আছেন যারা অবিবাহিত। ও আচ্ছা, অবিবাহিত আছে, বিধবা আছে, বা সন্তান হয়তো বাইরে থাকে, সন্তান সেভাবে দেখাশোনা করে না। আচ্ছা, এরকম মায়েরা আছেন। আচ্ছা, যাদের প্রতি মাসে মায়ের ইচ্ছায়, মায়েরই দানে আমরা কিছুটা করে মায়ের প্রসাদ তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি, যেটাতে তাদের এক মাসের সাহায্য হয়। প্রত্যেক মাসে, একদম প্রত্যেক মাসে আমরা পৌঁছে দিয়ে আসি। তাদের শরীর খারাপ করলে আমরা বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। যেটুকুনি মা আমাদের দিয়ে করিয়ে নেন, আমাদের কোনো ক্ষমতাই নেই, সবটাই মায়ের ইচ্ছা, মা যেটুকুনি করিয়ে নেন। এর জন্য যে আর্থিক সঙ্গতি, সেটা আপনারা কিভাবে মূলত পান? মানে বিভিন্ন শিষ্য যারা আছেন সেই শিষ্যরা আমাদের কিছু অর্থ প্রদান করেন। সেই শিষ্যদের মধ্যে পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের বাইরে আছে, এমনকি ভারতবর্ষের বাইরেও আছে যারা সনাতনী মহাপীঠের শিষ্য। তারা তাদের স্বইচ্ছায়, মানে আমাদের কোনো ডিমান্ড নেই, তাদের স্বইচ্ছায় তারা মায়ের সেবার জন্য অর্থ পাঠান। মায়ের যে সেবার জন্য যে অর্থ পাঠান, সেই অর্থ দিয়ে আমরা চেষ্টা করি আমাদের মায়ের যে সমস্ত সন্তান আছে, যে বললাম মাতা পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর,
সুতরাং বিশ্বের সমস্ত প্রাণী আমরা তার সন্তান, সেই হিসাবে আমরা এক পরিবারের অন্তর্গত, আমাদের কোনো আলাদা কোনো পরিবার বলে কিছু হয় না। এই যে মায়েদের সবাইকেই কথা সেবা করি। বললেন, যাদের যাদের সেবা করছে সনাতনী মহাপীঠ, এটা কি সব স্থানীয়, না এই আড়িয়াদহ বাইরেও আছে সেরকম? না, সেবা যাদের করা হয় তারা বেশিরভাগই আড়িয়াদহের মধ্যে, আড়িয়াদহের মধ্যে। কিন্তু আমাদের শিষ্যকুল যেটা আছে সেটা মানে আড়িয়াদহের মধ্যেও আছে, আবার পশ্চিমবঙ্গের বাইরেও আছে, ভারতবর্ষের বাইরেও বাইরেও আছে, আছে, বাইরেও আছে। যারা মায়ের পূজা সেবার জন্য টাকা পাঠায় এবং তার থেকে আমরা পূজা সেবা এবং মায়েদের দেখাশোনা করি। আর কোনো মানে কর্মকাণ্ড এই সনাতনী মহাপীঠ কি করে, মানে সেবামূলক, বা ধরুন বাচ্চাদের পড়ানো, বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য পাশে থাকা, এরকম কোনো আর কিছু কাজ কি মানে এই মহাপীঠ করে? বাচ্চাদের বলতে কিনা আমরা ওই শান্তিনিকেতনের নিকটস্থ কিছু বাচ্চা আছে যাদের হয়তো বছরে একবার করে তাদের সাথে দেখা করতে পারি, বা এলাকায় হয়তো কিছু মানে আশ্রম আছে যেখানে বাচ্চারা থাকে, সেখানে মাঝে মধ্যে গিয়ে আমরা দেখা করে আসি। নাহলে বাচ্চাদের জন্য প্রত্যক্ষ সনাতনী মহাপীঠ ট্রাস্ট এখন অবধি কিছু করে উঠতে পারেনি, আচ্ছা, কারণ আমাদের অর্থনৈতিক বা পারিপার্শ্বিক ক্ষমতা অত্যন্ত সীমিত, তাই আমরা সেইভাবে কিছুই করতে পারিনি। আমরা ওই 70-এর মতন মায়েরা আছেন যাদের আমরা সেবা করার চেষ্টা করি আমাদের ক্ষমতা অনুসারে, যে যতটুকুনি পারি ততটুকুনি আমরা সেবা করি। কিন্তু এই কর্মকাণ্ডকে বাড়াবার ইচ্ছা আছে আমাদের। সনাতনী মহাপীঠ ট্রাস্টের যে মায়ের মন্দির তৈরি করার কথা আছে, আচ্ছা, সেই মন্দিরটি প্রতিষ্ঠা হয়ে গেলে মায়েদের থাকার জন্য ভাবনা চিন্তা আছে আমাদের। আচ্ছা, একটা রেসিডেন্সিয়াল মায়েদের একদম থাকার জন্য, মানে কিছু মা যদি এখানে এসে থাকতে পারেন, কারণ অনেকে ঘর ভাড়া দেওয়ার মতনও টাকা থাকে না। থাকে না, এক্স্যাক্টলি। মানে ধরুন তার হাজব্যান্ড কোনো জায়গায় চাকরি করতেন, হাজব্যান্ড মারা গেছে, ছেলে মেয়ে নেই, এই মুহূর্তে তিনিও তো কোনোভাবে রোজগার করেন না, হ্যাঁ, বা বিয়ে হয়নি, অবিবাহিত, হ্যাঁ, ছোটবেলায় কম বয়স যখন ছিল কিছু করতেন, এখন কিছুই পারেন না, পারেন না, মানে তাদের কিছু দেওয়ারও ক্ষমতা নেই আর তাদের দেখারও ক্ষমতা নেই। এক্স্যাক্টলি। এই পুরো কর্মকাণ্ডটাই আমরা প্রচার বিমুখভাবেই করি, আমরা কোথাওই জানাই না বা সেভাবে প্রচার করি না। সংখ্যাটা কি বাড়ানোর পরিকল্পনা আছে? 70 যে সংখ্যাটা, সেটা কেউ? 70টা প্রথমে 70 দিয়ে আরম্ভ হয়নি, হ্যাঁ, আচ্ছা, প্রথমে 2-3 জন দিয়ে আরম্ভ হয়েছে। 2-3 জন দিয়ে আরম্ভ হতে ওটা আস্তে 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 মানে কথাটা প্রচার হয়ে তারকের কাছে যা না দেখ না তারক কিছু আচ্ছা, করে আচ্ছা, কিনা, আচ্ছা, এইভাবে সংখ্যাটা বেড়েছে। আচ্ছা। মানে একদিনে 70টাও হয় না, না, সে তো তৈরি কখনোই হয়। হয় না। মানে এই এবং সংখ্যাটা তাদের মানে যে শাড়ি কাপড়, যে মায়ের যে শাড়ি পরে এখানে, বাসন্তী, শারদীয়া, বা সারা বছরই কম বেশি মায়ের যে শাড়ি পরে, সেই সমস্ত শাড়িও তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাদের পরার জন্য, তাদের ব্যবহার আচ্ছা, করার জন্য। আচ্ছা, আচ্ছা, আমি ভারতবর্ষের যে কটা জায়গায় মা আমাকে নিয়ে গেছেন, মানে আমার কোথাও যাওয়ার কোনো ক্ষমতা নেই, তার মধ্যে থেকে ওই শিলার যে ঘটনাটা ঘটেছিল সেটা হরিদ্বার, সতীকুণ্ড, কনখল। মানে আমরা সাধারণত সতীকুণ্ড বলতে দক্ষিণেশ্বর মহাদেবের যে মন্দিরটি আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটিকে আমরা সতীকুণ্ড হিসেবে জানি, কিন্তু বাস্তবে সতীকুণ্ড তার থেকে আরেকটু ভেতরে যেতে হয়। আরেকটু ভেতরে গিয়ে একদম নির্জন একটি স্থান আছে, আচ্ছা, সেখানে সতীকুণ্ড। এবং আমি ছোটোবেলা থেকে বেশ কয়েকবার ওখানে যাই, বিভিন্ন সময় বিভিন্ন সালে। ওখানে গিয়ে আমি একাই সাধারণত বসে থাকি, এখনও গেলে এখনও বসে থাকি ওই জায়গাটাতে। ওখানেই দক্ষযজ্ঞ হয়েছিল, স্বয়ং ভগবতী ওখানেই দেহত্যাগ করেছিলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্রাদি দেবগণ, দধিচি আদি ঋষিগণ সেখানে উপস্থিত ছিলেন। আমাদের সমগ্র তীর্থের মধ্যে ওই জায়গাটা অতি মহাতীর্থ, অতি পাওয়ারফুল একটি জায়গা, কিন্তু সাধারণত কোনো মানুষ ওখানে যায় না। আচ্ছা, খুব একটা একদমই প্রচার বিমুখ জায়গাটা। আচ্ছা, আমরা 51 পীঠে যাই, কিন্তু 51 পীঠের জন্ম ওই জায়গাটা থেকেই হয়েছিল। আচ্ছা, মানে কামাখ্যাই বলুন বা আমাদের কালীঘাটি বলুন, হ্যাঁ, 51 পীঠের জন্মই ওখানটা থেকে হয়েছিল। তা সমস্ত দেবতারা ওখানে এসেছিলেন, কিন্তু সেইভাবে বড় কোনো মন্দিরও নেই জায়গাটাতে। আচ্ছা। এটা কঙ্খল থেকে আরো একটু ভেতরে? সতীকুণ্ড, সতীকুণ্ড, আচ্ছা, কনখল থেকে একটু ভেতরে, আচ্ছা, সেখানে। কিন্তু ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ আমি এখন অবধি কখনো কাউকে দিইনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা মানে এটা আপনার তো একটা রেয়ার, মানে একটা রেয়ার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। ওটা আমার জীবনের একটা অঙ্গ, বা ঈশ্বর আমার হাত দিয়ে হয়তো তিনি কিছু করাতে চাইছেন, সেক্ষেত্রে তিনি সেই মানে তার লিখিত প্রবাহের মধ্যে আমাকে
অহেতুক অনুগ্রহ করে স্থান দিয়েছেন। এটুকুনি, ওটা বর্ণনা করার সময় এখনো আসেনি। আচ্ছা, আপনাকে আমি একটুখানি প্রসঙ্গ বদলে একটু আপনার নিজের কথা জিজ্ঞেস করছি। আপনার ছোটবেলা থেকে মানে কিভাবে পড়াশোনা, কোথায় বা কলেজ বা গ্র্যাজুয়েশন, পুঁথিগত বিদ্যে, বা আপনি কিভাবে আস্তে আস্তে ট্রান্সফরমেশনটা, যে এই যে চর্চা, একটু সাধনার পথ, একটু তন্ত্রের পথ। আমি একদম আরিয়াদহের ভূমিপুত্র, এটাই আমার পৈতৃক বাসভিটে। পেছনে আমাদের পুরনো বাড়ি আছে, এখন ওটা ব্যবহার যোগ্য নয়, একদমই ভেঙে গেছে। সেই পুরনো বাড়িতে আমরা বড় হয়েছি। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার পরে মহামিলন মঠে আচ্ছা আমি কিছুদিন পড়াশোনা করেছি। আচ্ছা তারপরে যশমানি বা পৌরোহিত্য, সেটি আমার পেশাগত। আমি একদম 11 বছর বয়স থেকে যশমানি করছি। আচ্ছা, ওখানে মহামিলন মঠে আপনি পড়াশোনা করেছেন, কি সাবজেক্ট ছিল, মানে কি নিয়ে? এই ইয়ে নিয়ে, পৌরোহিত্য, সংস্কৃত। আচ্ছা, এটা তখন আমাদের মহামিলন মঠে ত্রিদণ্ডী দামোদর বোধ মেধা চৈতন্য, উনি বেদান্ত দর্শনের মাস্টারমশাই ছিলেন। দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আচ্ছা উনি থাকতেন। তা ওনার আশ্রমে আমি প্রায় দিনই বিকেলবেলায় চলে যেতাম। উনি আমাদের বাড়িতে বসে বসেই শেখাতেন। মানে কলেজ শেষ হয়ে যাওয়ার পরের সময়টা, সন্ধ্যের দিকের সময়টা, উনি এরকম ওনার বালক আশ্রমের ওপরে ছাদে একটি ঘর ছিল, সেই ঘরে উনি বসে থাকতেন এবং পড়াতেন, আমরা মাটিতে বসে পড়তাম। আচ্ছা আচ্ছা এইভাবে ছোটোবেলাটা কেটেছে এবং একদম 11 বছর বয়স থেকে আমি পৌরোহিত্য করি। আরিয়াদহ শীতলাবাড়ি, আর্যেশ্বরী সন্তোষী মায়ের মন্দির, মুক্তকেশী কালীবাড়ি, আচ্ছা বুড়ো শিব মন্দির, আচ্ছা, মানে যেটা দক্ষিণেশ্বর ভৈরব, লোকনাথ সেবা প্রতিষ্ঠান ধুলাগড়, ওখানে আচ্ছা, এই জায়গাগুলোতে বগলামুখী মন্দির ধুলাগড়, চামড়াইল, ওই সমস্ত মন্দিরে একদম ছোটবেলা থেকে আমি পূজা করি। এইভাবেই জীবন কেটেছে। আচ্ছা, আরিয়াদহর তো নিজস্ব একটা খুব মানে রিচ ট্র্যাডিশন আছে, সেটাও একদিন শুনছিলাম আপনার কাছে। সেটা যদি একটুখানি বলেন যে আরিয়াদহ মানে ভূমিপুত্র হিসেবে এটাও তো একটা মানে ধর্মীয় স্থান বলাই যায়। দহ মানে হচ্ছে দ্বীপ, আইল্যান্ড। যেমন ধরুন শিয়ালদা, শিয়ালদার আগে নাম ছিল শিবাদহ। আচ্ছা, শিবা মানে হচ্ছে শিয়াল, শিয়াল, শিয়াল দ্বীপ। খর্দার নাম হচ্ছে তৃণদহ, খড়, হ্যাঁ, তৃণদহ থেকে খড়দহ। তেমন আমরা যে গ্রামটাতে আছি সেই গ্রামটার নাম এঁড়েদহ, আরিয়াদহ, আর্যদহ। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছে। কেউ বলেন যে ছেলে বাচ্চাগুলোকে এঁড়ে গরু বলা হয়, হ্যাঁ, সেই এঁড়ে গরুর নাম অনুসারে এঁড়েদহ। কেউ বলে আর্য বর্তের আর্যদের নাম অনুসারে আরিয়াদহ। আর্যদের ইংরাজিতে আরিয়ান ওরা বলতেও সেইভাবে ওরা একটু চেঞ্জ হয়েছে, দহটা দহ হয়ে গেছে, এইভাবে ঘুরে ফিরে আরিয়াদহ হয়ে গেছে। আবার কেউ বলে এরুমিশ্ব বলে একজন প্রকৃত নামযশা ব্যক্তিত্ব ছিলেন। আচ্ছা, তার নাম অনুসারে এরুর দ্বীপ থেকে এঁড়েদহ হয়েছে, এরুমিশ্বর নাম অনুসারে। এরকমভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের বিশ্বাস আছে। আবার আরিয়াদহ গ্রামে যমজ ভাই বলা হয় দক্ষিণেশ্বর, সেখানে বানাসুর বলে এখানে একজন রাজা থাকতেন। আচ্ছা, মানে টোটাল তন্ত্র অনুসারে ভারতবর্ষকে 3টে ভাগে ভাগ করা যায়। আচ্ছা, বিষ্ণুকান্তা, অশ্বকান্তা এবং রথকান্তা। তার মধ্যে আমরা যে অঞ্চলে আছি, কলকাতা সংলগ্ন অঞ্চলে, সেটি বিষ্ণুকান্তার অন্তর্গত। আচ্ছা, এই বিষ্ণুকান্তার মধ্যে কালীক্ষেত্র, কালীক্ষেত্র নিগম কল্পের পীঠমালা অনুসারে দক্ষিণেশ্বরস্য বহুলাপুরী, এই জায়গাটা হচ্ছে কালীক্ষেত্র। আচ্ছা, এই দক্ষিণেশ্বর ভৈরব থেকে নকুল ভৈরব, এই কালীক্ষেত্রের যে দক্ষিণেশ্বর ভৈরব, এই দক্ষিণেশ্বর ভৈরব হচ্ছেন বান রাজা
বা বানাসুরের যিনি ধর্মপত্নী দক্ষিণা দেবী, সেই দক্ষিণা দেবীর যিনি ঈশ্বর তিনি দক্ষিণেশ্বর। ও আচ্ছা। এই বানাসুর বা বান রাজা এবং দক্ষিণা দেবীর সন্তান হচ্ছে উষা। আচ্ছা এই উষার সাথে ভগবান শ্রীকৃষ্ণের দৌহিত্র অনিরুদ্ধের বিবাহ হয়েছিল। আচ্ছা। এই বিবাহের আগে একটি যুদ্ধ হয়, যুদ্ধ হয়ে জায়গাটা রক্তে পূর্ণ হয় এবং জায়গাটা পরবর্তীকালে তাদের একটি সন্ধি হয় এবং সন্ধি হবার পরে তাদের কেদারনাথ যাওয়ার পথে উখি মঠ বলে যে জায়গাটা পড়ে, সেই উখি মঠে তাদের বিবাহ হয়। জায়গাটার নাম ছিল উষা মঠ, উষা মঠ থেকে উখি মঠ শব্দটা হয়ে যায়। এখন অব্দি ওখানে উষা এবং অনিরুদ্ধের বিবাহের যজ্ঞকুণ্ড বর্তমান, যজ্ঞকুণ্ড এখন আছে ওখানে। এবং পরবর্তীকালে ওনাদের যে সময়টা যখন চলে যায়, মহাভারত সমসাময়িক সময়টা, তারপরে এই অঞ্চলটা গভীর জঙ্গলে পরিণত হয়, এই পুরো এই অঞ্চলটা। হ্যাঁ। এবং ওনার রাজপ্রাসাদ যে জায়গাটা ছিল সেটাকে দেউলপোতা বলা হতো। আচ্ছা। এবং সেই দেউলপোতা বিলুপ্ত হয়ে যায়। দেউল মানে হচ্ছে ইটের তৈরি প্রাসাদ বা সেটা কি এই মন্দিরের গর্ভগৃহ, এই অঞ্চলেই মন্দিরের গর্ভগৃহ। এবং পরবর্তীকালে অনেক পরে এই জায়গাটায় বিভিন্ন সাধকরা এসে গুপ্ত সাধনা আরম্ভ করে। আচ্ছা। যেমন চণ্ডিকা সাধক, সিদ্ধ জনার্দন দেব শর্মা, উপানন্দ, কাপালিক সদৃশ্য, শম্ভু প্রমুখ গুপ্ত সাধক, যাদের বিবরণ সাধারণত তন্ত্র যে বইগুলোতে পাবেন না কেউ। আচ্ছা, এইটা কি দক্ষিণেশ্বর অঞ্চলেই? দক্ষিণেশ্বর অঞ্চলে তখন, হ্যাঁ, তখন দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা হয়নি। তখন আমাদের মুক্তকেশী কালী বাড়িতে মায়ের পূজা হতো। একদম প্রথমে ওখানে যন্ত্রে পূজা হতো। যন্ত্রে পূজা হওয়ার পরে কিছু তান্ত্রিক কাপালিক ওখানে অবস্থান করত। একদিন স্থানীয় কিছু বাসিন্দা তাদের দক্ষিণাকালী পূজার পরে বিসর্জন দিতে নিয়ে আসে গঙ্গার নিকটস্থ অঞ্চলে। এবং নিয়ে আসার পরে তখন পঞ্জিকা অনুসারে ভালো সময় ছিল না। তাই মায়ের প্রতিমাকে একটি আসনের মধ্যে বসিয়ে তারা অপেক্ষা করে যে জোয়ার আসবে এবং ভালো সময় আসবে, তারপরে বিসর্জন দেওয়া হবে। কিন্তু জোয়ার আসে, পঞ্জিকা অনুসারে ভালো সময়ও আসে, কিন্তু সেই মায়ের প্রতিমাকে তোলা যায়নি। সেখানে মায়ের প্রতিমাটা প্রতিষ্ঠা হয়ে যায়। তখন তারা ওখানেই তাকে বসিয়ে রেখে চলে যায়। এবং তখন ওখানকার স্থানীয় যে তান্ত্রিকরা ছিল তারা তাদের সাধনা বলে জানতে পারে এখানে অতি প্রাচীন একটি সিদ্ধ আসন আছে, যে সিদ্ধ আসনে কোনো একজন নাম না জানা সাধক তিনি সিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা। এবং এক রাতের মধ্যে 16 বার তিনি মাকে সাধনা বলে তার সামনে আসার জন্য অনুরোধ জানান এবং মা 16 বার প্রকট হন তার সামনে। চাক্ষুষ করেছিলেন এক রাত্রে 16 বার। এবং সেই আসনটি ছিল এবং সেই আসনের মধ্যে অজ্ঞাতসারে সেই প্রতিমাকে বসানো হয় এবং তাকে তোলা যায় না। সেটাই মুক্তকেশী। পরবর্তীকালে সেখানে সেই গুপ্ত তান্ত্রিকরা মাটির ঘর এবং খড়ের চাল দিয়ে একটি মন্দির তৈরি করেন এবং তার পূজা আরম্ভ করেন। এবং পরবর্তীকালে এইভাবে আরও কিছুদিন চলে যায়। তারপরে জগবন্ধু বন্দ্যোপাধ্যায় বলে একজন কিশোর, যিনি ডানকুনির ওখানে কলা ছড়া থেকে আসেন এবং এসে ওই সাধকদের সাথে তার পরিচয় হয় এবং সেই জগবন্ধু বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই সেবা পূজার দায়িত্ব দিয়ে সেই সাধক তান্ত্রিকরা চলে যান। মানে দেহ রাখেন, চলে যাননি, দেহ রেখেছেন। এবং ওই জগবন্ধু বন্দ্যোপাধ্যায়েরই বংশধরেরা বর্তমানে সেবায়িত। ওই মুক্তকেশী কালী বাড়ির, হ্যাঁ, ওটাই মুক্তকেশী কালী বাড়ি। এটা অবস্থানটা কোথায় মুক্তকেশী কালী বাড়ি? আরিয়াদহ বার্নিং ঘাট। হ্যাঁ, এবং ওই আরিয়াদহ বার্নিং ঘাটেই বুড়ো শিবের মন্দির, যে বুড়ো শিব হচ্ছেন ওই বান রাজা বা বানাসুরের সমসাময়িক দক্ষিণা দেবী। ওই দক্ষিণা দেবীর ঈশ্বর থেকে দক্ষিণেশ্বর শিব, দক্ষিণেশ্বর ভৈরব। তার মানে দক্ষিণেশ্বরের আসল ইতিহাসটা শিবের। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, একটু ইন্টারাপ্ট করলাম, দক্ষিণেশ্বর পরবর্তীকালে যেভাবে ফেনোমেনন হয়েছে, মিথ হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা, কালী, রাসমণি মানে দেবী, পুরো এই এপিসোডটার পরে আজও দক্ষিণেশ্বর যে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস,
শিব কি এখানে একটু অবহেলিত? শিবের পুজো, শিবের না, শিব আর শক্তি অভেদ। আচ্ছা আচ্ছা সেখানে নিগমকল্পের পীঠমালায় স্বয়ং মহাদেব বলছেন যে কাশী ক্ষেত্র যেমন আমার ঘর, আমার নিবাসস্থল, তেমন কালীক্ষেত্র হচ্ছে স্বয়ং মহাকালিকা ভগবতীর নিবাসস্থল। আচ্ছা এবং কাশীক্ষেত্র হচ্ছে গঙ্গার পশ্চিম তটে এবং কালীক্ষেত্র হচ্ছে গঙ্গার পূর্ব তটে এবং উভয় গঙ্গায় ধনুকাকৃতি। আচ্ছা আপনি বালি বীজের মাথার উপর থেকে যদি দাঁড়িয়ে দেখেন তাহলে দেখবেন ধনুকের মতন গঙ্গাটা ঘুরে গেছে। এবং কালীক্ষেত্রে যে গঙ্গাটা, সেটা মূল গঙ্গা যেমন দক্ষিণ বাহিনী, কিন্তু যেই সময়টা বান আসছে সেই সময়টুকুনির জন্য কিন্তু গঙ্গা উত্তর বাহিনী। ও তাই, আচ্ছা আচ্ছা। যেই সময়টায় বান আসছে, বানের সময়টার জন্য গঙ্গা উত্তর বাহিনী। এবং মূল সাধনা আরম্ভ হয় যেই সময় বান আসে সেই সময়ে। আজও দক্ষিণেশ্বরের এলাকায় আমরা যখন গঙ্গার জল তুলি তখন উত্তর বাহিনী গঙ্গা থেকে জল তুলি, মানে ওই যখন বান আসে, যখন মূল দক্ষিণ বাহিনী গঙ্গা উত্তরে প্রবাহিত হন তখন আমরা জলটা তুলে নিই এবং সেই জল দিয়েই কিন্তু আমাদের সমস্ত পূজা অর্চনা সমস্ত ক্রিয়া। আসলে দক্ষিণেশ্বরের কালী মূর্তির তার যেভাবে মানে যেভাবে প্রচার, তার যা প্রতিষ্ঠা গুণ, যেভাবে মানুষ তার কাছে যায়, যেভাবে পুজো হয়, সেই অনুযায়ী ওখানে যে 12টা শিবের মন্দির রয়েছে বা শিবের, সেটা আমি মানে বলছি যে সেভাবে শিব পুজো ওখানে বা মানে শিবরাত্রির দিন বা সেইভাবেই সেই আড়ম্বরেই পুজো হয় তো? একদম। আচ্ছা। আমাদের দক্ষিণেশ্বর অঞ্চলে শিব বলতে কিনা প্রধান হচ্ছেন বুড়ো শিব। দক্ষিণেশ্বর স্বয়ম্ভু, দক্ষিণেশ্বর ভৈরব। স্বয়ম্ভু কেন? তার কারণ ভারতবর্ষের কিছু শিবলিঙ্গ আছে যেগুলো মাটির তলা থেকে নিজে প্রকটিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। আচ্ছা। লর্ড ওয়ারেন হেস্টিং যখন ভারতবর্ষের পুরাতত্ত্ব সংগ্রহে মেতে উঠেছিলেন সেই সময় তিনি লোকমুখে শুনেছিলেন যে এই পাথরটা নাকি মহাভারতের সমসাময়িক আচ্ছা। এবং এটি নাকি স্বয়ম্ভু। আচ্ছা। তাই তিনি জায়গাটিকে খোঁড়ার চেষ্টা করেন। আচ্ছা। খুঁড়ে ওটাকে বার করার চেষ্টা করেন। যখন মাটি কাটা হয় তখন ওটা পিরামিডের আকারে স্থূল হতে থাকে। ও, এইটা আমাদের বুড়ো শিব, সেটাকে আর তোলা সম্ভব হয়নি। আচ্ছা। সেটা তোলা সম্ভব হয়নি। এখনো অব্দি বুড়ো শিবের মাথার উপরে গাঁইতির দাগ আছে। এবং লর্ড ওয়ারেন হেস্টিং লাস্টে ওটিকে ছেড়ে দিয়ে চলে যান। আচ্ছা আচ্ছা। সে এবং পরবর্তীকালে আমাদের আদ্যাপীঠ মন্দিরের মধ্যে মহাকাল যে মন্দির আছে কাঁঠাল গাছের তলায় অন্নদা ঠাকুর যেখানে বসে থাকতেন সেটি বিখ্যাত। বেলঘড়িয়ার পঞ্চানন তলায়, যেটি হচ্ছে আমাদের এই অঞ্চলের সমস্ত যে শুভ কাজ হয়, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, সমস্ত এতে ওখান থেকে চাল পুজো করিয়ে নিয়ে আসা হয়। এসে সেই চালের পায়েস করে পরিবেশন করা হয়। পঞ্চানন, সেটিও শিব, পঞ্চানন শিব আমাদের। এবং দক্ষিণেশ্বরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যে শক্তি সমৃদ্ধভাবে দ্বাদশটি অপর নামে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, তাও মানুষের কাছে বিশ্বাসের যোগ্য। 4 মন্দির ঘাটে 4টি শিবলিঙ্গ আছে। সেই 4টি শিবলিঙ্গ আমাদের এখানে মানুষের কাছে বিশ্বাসের আধার। বৈষ্ণব ধর্মর ক্ষেত্রে আরিয়াদহে নিত্যানন্দ মহাপ্রভু নিজে এসেছিলেন। আচ্ছা। এসে রাত্রি যাপন করেন এখানে। নিত্যানন্দ মহাপ্রভু কোলে গোপাল বিগ্রহ নিয়ে দানখণ্ড নৃত্য করেছিলেন এখানে। আচ্ছা। সেই গোপাল বিগ্রহ এখন অব্দি পাঠবাড়িতে রাখা আছে, আরিয়াদহ পাঠবাড়িতে রাখা আছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের অন্যতম পার্ষদ গদাধর, তার সমাধি এখানে আছে। পাটবাড়িতে তো শ্রী চৈতন্যদেবও এসেছিলেন। আরিয়াদহ পাটবাড়িতে শ্রী চৈতন্যদেব আসেননি, ওই কাশীপুর, হ্যাঁ, আলমবাজার পাটবাড়ি, ওখানে উনি এসেছিলেন। আরিয়াদহ পাটবাড়িতে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এবং গদাধর এসেছিলেন। গদাধরের ওখানে আশ্রম আছে এখন অব্দি, গদাধরের সমাধি ক্ষেত্র আছে। এবং দোলপিড়ি বলে আরিয়াদহতে একটি জায়গা আছে। আচ্ছা। সেখানে আমরা একটি বট গাছের তলায় একটি ছোট্ট বিষ্ণু মূর্তি দেখতে পাবো, যেটিও ভারতীয় পুরাতত্ত্বের ক্ষেত্রে খুব মূল্যবান একটি সম্পদ। তাই? আচ্ছা। যেটি যেইভাবে রাখা আছে তার থেকেও ভালোভাবে সংরক্ষণ করা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, আমি বলছি এই যে আপনি বলছেন আরিয়াদহে নিত্যানন্দের আসা, এখানে সমাধি, মুখার্জি পরিবারেরও তো বিরাট কন্ট্রিবিউশন আছে আরিয়াদহ গ্রামটাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে। একটা সময় রমণীমোহন মুখোপাধ্যায় বা ধরুন সর্বমঙ্গলা দেবীর, তিনিও
রমণীমোহন মুখোপাধ্যায় হচ্ছেন আমার পিতামহ, আমার ঠাকুরদা। ঠাকুরদা, হ্যাঁ। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আড়িয়াদহ গ্রামে তৎকালীন তার ক্ষমতা অনুসারে সেবা করার চেষ্টা করেছিলেন। পূজ্যপাদ পদ্মশ্রী শম্ভুনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে উনি থাকতেন এবং আড়িয়াদহ অনাথ ভাণ্ডার, বর্তমানে সর্বমঙ্গলা স্কুলের একটি অংশ, অনাথ ভাণ্ডারের যে বিল্ডিংটা ছিল, আচ্ছা, সেইখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষকে দুপুরের মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হতো। আচ্ছা। সেইখানে আমার বড় জ্যাঠা প্রভাত মুখোপাধ্যায়, আমার ঠাকুরদা রমণীমোহন মুখোপাধ্যায়, ওনারা থাকতেন, মানুষের সেবা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সময় বোম পড়তো বা বোম পড়ার আশঙ্কা থাকতো, সাইরেন বাজতো, তখন আমাদের এই পুকুর পাড়ে এই জায়গায় মাটি কেটে গর্ত করা হয়েছিল, যার উপরে লোহার কড়ি এবং টিন দিয়ে তার উপরে মাটি কেটে ঘাস লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে যার যেখানে এলাকার বাচ্চাদের সেই তার নিচে যে ঘর তৈরি করা হয়েছিল সেই ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো এবং সমস্ত আলো নিভিয়ে দেওয়া হতো। কানের মধ্যে স্প্রিট দিয়ে তুলো দিয়ে দেওয়া হতো, যাতে বোমের আওয়াজ হলে তাদের কানের কম ক্ষতি করে। অনেক মানুষ এসেছিলেন সেই সময়, সমস্ত মানুষেরা এখানে আশ্রয় নিয়েছিল। দেশভাগ যখন হয়, দেশভাগের সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে এবং আমার ঠাকুমা নিভা দেবী, উনি তার গায়ের সমস্ত গয়না খুলে দিয়েছিলেন যে মানুষদের যাতে দুপুরের মিনিমাম খাবারটুকুনি হয়। মানে সমস্ত মানুষকে লাস্টে ভাত দেওয়া যেত না শুনেছি। আচ্ছা। যে লাস্টে যে ভাতের ফ্যান থাকতো সেই ফ্যানটাও নাকি পরিবেশন হতো। যে অনেক মানুষ এসেছিলেন সারাদিন তাদের ভাত রান্না করে ভাত দেওয়ার পরেও মানে সেই ভাত লাস্টে কুলোনো যেত না। লাস্টে যে ফ্যানটা থাকতো সেই ফ্যানের মধ্যে ভাতটাকে দিয়ে সেদ্ধ করে সেইগুলোকে পরিবেশন করা হতো। সেই সমস্ত কাজ আমার ঠাকুমা করতেন। এই স্কুল কি ট্রাস্ট চালায়? সর্বমঙ্গলা না, সরকারি স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল। পুরোটাই হচ্ছে সনাতনী, মানে সনাতনী মহাবীর ট্রাস্টে যে ভক্ত শিষ্য যারা আছেন। এই শিষ্যের সংখ্যা এখন আনুমানিক কিরকম? সদস্য সংখ্যা প্রায় 200-র কাছাকাছি, যেটা লিখিত সদস্য সংখ্যা, যাদের নিজস্ব নাম, ফোন নাম্বার, আধার নাম্বার দিয়ে রেজিস্টার্ড। আচ্ছা। আর ভক্ত শিষ্য 1000-এর উপরে। আপনাদের কি কোনো বাৎসরিক অনুষ্ঠান কিছু হয়? শারদীয়া দুর্গাপূজা, বাসন্তী পূজা, সেগুলো এখানেই হয়। এবং আমাদের যে মায়ের চিত্রপট, আড়িয়াদহ দক্ষিণেশ্বর সহ এই অঞ্চলের কয়েক হাজার পরিবারে নিত্য পূজা করা হয়। এই পুজো, মায়ের চিত্রপট, ও আড়িয়াদহ দক্ষিণেশ্বর যে অটো সার্ভিস আছে, আপনি সেই অটোতে উঠে দেখতে পাবেন অধিকাংশ অটোতেই এই মায়ের চিত্রপট লাগানো আছে। কারণ তাদের বিশ্বাস যে মায়ের চিত্রপট রাখলে তাদের সাংসারিক অসুবিধা বা দূর হবে, তাদের মানসিক শান্তি ফিরে আসবে। সেই বিশ্বাসে তারা মায়ের চিত্রপট পূজা করে যায়। এখানে শারদীয়া দুর্গাপুজোর সময় কি মানে সমস্ত ভক্ত শিষ্যরা আসেন? একদম কৃষ্ণা নবমী থেকে পূজা আরম্ভ হয়। আচ্ছা। ভাদ্র কৃষ্ণা নবমীতে পূজা আরম্ভ হয়। আচ্ছা। আর আশ্বিন কৃষ্ণা নবমী পর্যন্ত পূজা হয়। কদিন চলে এটা? 15 দিন। ভাদ্র কৃষ্ণা নবমী থেকে আশ্বিন শুক্লা নবমী। সেই ভোগ বিতরণ, প্রসাদ বিতরণ সব হয়। এবং অন্নকূট হয় কালী পুজোর পরের দিন, মানে কার্তিক শুক্লা প্রতিপদ, তাতে অন্নকূট হয়। আশ্বিন মাসের বাসন্তী পূজার সময় মায়ের পূজা হয়। শিবরাত্রি পূজা হয়। একদম এলাকার প্রচুর মায়েরা এখানে আসেন, এসে শিবের মাথায় জল দিয়ে যান। এই যে 15 দিন আপনার অনুষ্ঠানটা চলে, এই সময় কি কোনো আপনাদের মানে কোনো কাজ হয়, বিশেষ কাজ, মানে ওই বাচ্চাদের বা মানে বস্ত্র বিতরণ যেরকম সবাই মানে এরকম কিছু আপনারা কি করেন? হ্যাঁ, ওই সময় মহালয়ার আগের দিন আমরা সাধারণ মানুষের হাতে উপহার হিসাবে কাপড় তুলে দিই। আচ্ছা। আগে থেকে নাম লিখিয়ে যেতে হয় যে কতজন নেবে, সেভাবে কাপড় রাখা থাকে। সেই সময় শাড়ি কাপড় মহালয়ার আগের দিন আমরা পৌঁছে দিই। আমরা প্রসাদ তো বিতরণ হয়, প্রত্যেক দিন প্রসাদ বিতরণ হয়।
দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী কয়েকশো মানুষ প্রসাদ পান, আচ্ছা অন্নকূটে কয়েকশো মানুষ প্রসাদ পান, এবং আমরা অন্নকূটে কখনো কুপন বিক্রি করি না। ও আচ্ছা মানে একটা আদর্শকে এখন অবধি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি যে প্রসাদ বিক্রি হয় না। আচ্ছা, যে আগে আসবে মানে সে কুপন নেবে, যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ মানুষ পাবে, বা মানুষ এবং শেষ মানুষটা আসা পর্যন্ত আমি নিজে উপোস থাকি। যে মানে যতক্ষণ শেষ অতিথি আসবেন ততক্ষণ অবধি আমি অন্ন গ্রহণ করি না। মানে যখন দেখি আর কেউ আসছে না তারপরে আমি খাবার খাই। সেটা কি বিকেল, মানে তার কোনো সময়? মানে রাত্রি 10:30 11টার পরে। রাত্রি 10:30 11টার পরে। আচ্ছা আচ্ছা। মানে শেষ মানুষটা আসা অবধি সেটা কি এই মানে 15 দিন ধরেই করেন, না আপনি পার্টিকুলার কোনো দিনে এটা মেনটেন করেন? একদম, যে যত অনুষ্ঠান হয় আমার বাড়িতে, যত অনুষ্ঠান হয় একদম। এবং প্রতি বছর সনাতনী সেবা সম্মান বলে একটি মানে আমরা সম্মানিত করি। অনেকগুলোই সম্মান থাকে, তার মধ্যে সনাতনী সেবা সম্মান থাকে। যারা সাধারণ মানুষের জন্য আজীবন কাজ করেছেন এমন কোনো ব্যক্তিত্বকে, মানে তিনি খুব জনপ্রিয় ব্যক্তি নাও হতে পারেন, হ্যাঁ, কিন্তু তিনি হয়তো একটা গ্রামের মধ্যে একটা এলাকার মধ্যে কাজ করেছেন, কিন্তু সারা জীবন নিঃস্বার্থভাবে প্রচার বিমুখভাবে মানুষের জন্য কাজ করে গেছেন, সেরকম কোনো ব্যক্তিকে সনাতনী সেবা সম্মান প্রদান করা হয়। 25-এ এসে কাকে দিয়েছেন? 2025-এ 2025-এ এসে আমরা ডক্টর বিমল চক্রবর্তীকে দিয়েছিলাম, যিনি চোখের একজন ডক্টর, যিনি চেম্বার আছেন এবং প্রতি রবিবার তিনি বিনা পয়সায় মানুষকে সেবা করেন আড়িয়াদহতেই। এবং এলাকার প্রচুর বাচ্চা আসে কুমারী হওয়ার জন্য। আচ্ছা, নবমীর দিন আসে, দুর্গাপূজার নবমী এবং বাসন্তী পুজোরও নবমী। আচ্ছা, এই নবমীর দিন সেখানে তারা কুমারী হওয়ার জন্য আসে এবং এখানে থেকে তারা কুমারী হয়ে যায়। এই স্কুল কেমন চলছে সর্বমঙ্গলা বিদ্যালয় এখন? খুব ভালো। স্টুডেন্ট 1200-র উপরে স্টুডেন্ট আছে বর্তমানে 1200-র উপরে স্টুডেন্ট আছে, এবং সরকারি স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল। বর্দি এবং অন্যান্য যে শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেকের ব্যবহার অত্যন্ত ভালো। টিচারও যথেষ্ট পরিমাণে টিচার আছে। আপনাদের ট্রাস্টের তরফ থেকে কোনো দেখাশোনা বা ওরকম কিছু করতে হয় না? মানে না, ওটা সরকারি স্কুল, পুরোটাই সরকারি স্কুল, আমাদের কিছু নেই ওখানে, ওটা সরকারি স্কুল। শুধু আমার পূর্বপুরুষের নামটা আছে সর্বমঙ্গলা দেবী, ওটা সরকারি স্কুল। এই যে রাস্তা, এটাও তো আমাদের পূর্বপুরুষের নাম অনুসারে, কিন্তু বর্তমানে তো গভর্নমেন্টের রোড। আপনাদের নিজেদের কখনো আপনার মনে হচ্ছে যে সনাতনী মানে এই ট্রাস্ট থেকে মহাবিদ্যালয় কোনো একটা স্কুল? ইচ্ছা আছে আমার, প্রাথমিক, হ্যাঁ, আমার নিজস্ব ইচ্ছা আছে। গুরুগৃহ প্রথমে, গুরুকুল, এবং গুরুকুলের পরে একটা বাচ্চাদের স্কুল করার ইচ্ছা আছে। এবং কথাও বলেছি আমি বিভিন্ন এতে, যেমন এখানে একটি লোকাল স্কুল আছে, যে স্কুলটা প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুলটায় ছাত্রছাত্রী খুব একটা আসে না, কিন্তু স্কুলের বিল্ডিংটা আছে, বেসরকারি স্কুল। আচ্ছা, বেসরকারি স্কুল, তার বিল্ডিংটা আছে, ছাত্রছাত্রী নেই, কিন্তু গভর্নমেন্ট রেজিস্টারই আছে স্কুলটার। বাহ। এবং সেই স্কুলটার সাথে আমরা কথা বলেছি, যদি সেই স্কুলটার সাথে সনাতনী মহাবীর ট্রাস্ট একযোগে নতুন করে স্কুলটা তৈরি করে, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেখানে তাদের স্কুলের নামের সাথে সনাতনী নামটা সংযুক্ত করে। নাম স্কুলটা? শিশু মেলা আচ্ছা বলে স্কুলটার রেজিস্টারি আছে, এবং তাদের সাথে আমরা কথাও বলেছি, যদি করে নতুন করে স্কুলটাকে আবার প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেটা আপনাদের তরফ থেকে, কিন্তু মানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটা কম, সেখানে আপনাদের তরফ থেকে যদি কিছু করা যায়, ইচ্ছা আছে স্কুল তৈরি করার। হ্যাঁ, যে ওদের রেজিস্টারি যেটা আছে গভর্নমেন্টের, সেটাকে যদি ওরা আমাদের সঙ্গে কাজ করার আগ্রহী হয়, তাহলে সেটা করার ইচ্ছা আছে। যে সমস্ত মায়েরা থাকার অসুবিধা হচ্ছে, তাদের থাকার জন্য আমার একটা ব্যবস্থা, ভাবনা চিন্তা আছে। এখানে মায়ের মন্দির তৈরি করার কথা আছে আমারই পৈতৃক সম্পত্তিতে। আমার অন্যান্য জ্ঞাতিরা আছেন, দাদারা, দিদিরা, তাদের প্রত্যেকের সহমতে সেখানে মন্দির তৈরি করার কথা আছে। পেছনে একটা বৃদ্ধাশ্রমের ভাবনা চিন্তা আছে। আচ্ছা, এই সনাতনী মহাপীঠ বৃদ্ধাশ্রমে, কিন্তু অবৈতনিক বৃদ্ধাশ্রম, বৈতনিক নয়। হ্যাঁ, তার কারণ যদি তারা অর্থ প্রদান করতে পারে, তাহলে তো অনেক বৃদ্ধাশ্রম আছে। এক্স্যাক্টলি, ঠিক তাই। যে সমস্ত মায়েদের দেওয়ার ক্ষমতা নেই তাদের, হ্যাঁ, মানে আমার সীমিত ক্ষমতা, আমি যদি পৃথিবীর 5টা মায়ের দায়িত্ব নিতে পারি, সেটাই আমার কাছে আমার কর্ম। তার থেকে বেশি আমার ক্ষমতা নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই।
বুঝতে পেরেছি। কিন্তু মানে ওখানেও আমার একটি মানে যে জায়গাটায় কথা হচ্ছে সেই জায়গাটাও আমার পৈতৃক জায়গা। সেই পৈতৃক জায়গাতে আমি একটি ফ্ল্যাট পাবো হয়তো, আচ্ছা, মানে সেখানে প্রমোটিং হবে এবং প্রমোটিং হয়ে একটি আমি ফ্ল্যাট পাবো। ফ্ল্যাট পেলে যে ফ্ল্যাটটা পাবো সেই ফ্ল্যাটটাই আমি বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহার করে দেবো। 5 জন 6 জন 7 জন যে কজন যতজন থাকতে পারে ততজন তারা সেখানে থাকতে পারবে। এই যে আপনার এই যে ভাবনা দর্শন, ছোট্ট থেকে আজ বড় হওয়া, যা কর্মকাণ্ড, পৃথিবীটা কি সত্যি সেদিকে সেভাবে যাচ্ছে? আমাদের ভারতবর্ষ বা বাংলা, আমাদের চারপাশে তাকালে সমাজ জীবন, মনুষ্য জীবন, তারা কি পারস্পরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, সহযোগিতার হাত ধরে চলছে বলে মনে হয়, নাকি রাজনীতির তা ভীষণ কলুষিত করে দিচ্ছে এই পৃথিবীটাকে? আপনাদের উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, আরো বাধা আসছে। পৃথিবী কোনো সময় কোনো যুগেই সম্পূর্ণ নিষ্কলুষ ছিল না। সেই যুগের উপযোগীভাবে কলুষিত চিরকালই থেকে গেছে। আমরা রামায়ণ মহাভারতের সময়েও যদি আমরা তাকাই, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর সময়েও যদি তাকাই, আমরা বর্তমান সমাজ ব্যবস্থাতেও যদি তাকাই, কোনো সময়ই নিষ্কলুষ ছিল না। তার মধ্যে থেকেও মানুষকে কাজ করতে হয়েছে এবং বিরোধিতা পেতে পেতেই কাজ করতে হয়েছে চিরকাল। ভগবান চৈতন্যদেব বলুন বা ভগবান রামকৃষ্ণদেব, সমাজ কি তাদের এক কথায় গ্রহণ করেছিলেন? না না না, তাদের সেটাই লড়াই, কখনোই গ্রহণ করেন লড়াই। ঠাকুর অন্নদা আদ্যাপীঠ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কি এক কথাতেই আদ্যাপীঠ তৈরি করতে পেরেছিলেন? আজকে আমাদের মাস্টার মশাই শ্রদ্ধেয় মুরাল ভাই, তিনি আদ্যাপীঠ যে সমৃদ্ধ জায়গায় প্রতিষ্ঠা করেছেন, সেটা অন্নদা ঠাকুরের দেহত্যাগের পরে উনি ওটা দর্শন করতে পারেননি। কিন্তু সেই যে বীজ, সেই বীজটা অন্নদা ঠাকুর পুঁতে দিয়ে গেছিলেন, সেটা আস্তে আস্তে শাখা প্রশাখা ফল ফুলে পরিণত হয়েছে। সেরকমভাবেও আমাদের সনাতনী মহাবীরের ক্ষেত্রেও আমি যেটা বলি, সে হচ্ছে রামেশ্বর ন্যায় বিদ্যালঙ্কার মহোদয় যখন বেনারসে বসে তপস্যা করছেন, যখন তৈলঙ্গ গোস্বামীর চরণে আশ্রয় গ্রহণ করেছেন, যখন বিন্দু মঠ, পাদুকা মঠ বা সুমেরু মঠ, ওইখানে উনি থাকছেন, থেকে সাধনা করে যাচ্ছেন, সেই সময় উনি কি প্রাপ্ত করলেন? দুর্গা বীজ প্রাপ্ত করলেন। সেই দুর্গা বীজটাকে উনি রেখে দিয়ে চলে গেলেন, উনি স্থাপন করতে পারলেন না। বীজটা প্রাপ্ত করলেন কিন্তু মাটিতে পুঁততে পারলেন না। কিন্তু স্বয়ং মা তার ইচ্ছা অনুসারে হয়তো 5 জেনারেশন পরে সেই বীজটাকে আমাকে দিয়ে হয়তো মাটিতে রোপণ করালেন, সেটা হয়তো অঙ্কুরোদ্গমন হয়েছে, কিন্তু সেই বীজটাই একদিন ডালপালা মেলে ফল ফুলে ভরে যাবে এবং সেটাই সনাতনী মহাপীঠ ট্রাস্ট হিসাবে গঠিত হবে। এবং আজকে যে ক্ষুদ্র অবসরে যে কাজটা হচ্ছে, একদম প্রচার বিমুখভাবে যে কাজটা হচ্ছে, একটা সময় হয়তো যদি মা চান তাহলে সেটা আরও মানুষ তার ছত্রছায়ায় আসবে। এবং সর্বোপরি হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ, যে কোনো মতাদর্শের মানুষ, যিনি মনে প্রাণে যদি ভারতীয় সভ্যতার অন্তর্গত হন, তিনি ভারতীয় যে কোনো মত পথের যদি অন্তর্গত হন, শৈব, শাক্ত, বৈষ্ণব, শৈবের মধ্যে অজস্র, শাক্তের মধ্যে অজস্র, বৈষ্ণবের মধ্যে একাধিক মতাদর্শের যে কোনোভাবেই তিনি যদি নিজেকে একজন ভারতীয় হিসাবে মনে করেন, তাহলে তিনি আমার পরম আত্মীয়। পৃথিবীর কোনো মঠ মিশনের সাথে আমার মনে হয় না কেউ খারাপ। সমস্ত মঠ মিশন ভালো, সমস্ত ব্যক্তি ভালো, কোনো ব্যক্তি পৃথিবীর খারাপ নয়। আমি পৃথিবীর কোনো ব্যক্তিকেই খারাপ হিসেবে দেখি না। কারণ দেখুন, মহিষাসুরও যে মাটি দিয়ে তৈরি হয়, মা দুর্গাও সেই মাটি দিয়েই তৈরি হয়। দুজন আলাদা কোনো বিষয় নয়। নমস্কার, শেষ করলাম। গল্প শেষ হওয়ার ছিল না, তাও একটা জায়গায় শেষ করতে হলো। তারকবাবুর কাছ থেকে অনেক অনেক অজানা গল্প শুনলাম এবং কথা টিভি এরকম মানুষদেরই খোঁজ করছে, আগামী দিনেও করবে, তাদের কাছে যাবে। আপনারা কথা টিভিকে সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত করার জন্য শেয়ার করবেন। নমস্কার, জয় মা।